নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি মঞ্জিরা। এসবিএফ এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই। সারদা রোজভ্যালি মামলায় গ্রেফতার শ্রীকান্ত। সল্টলেক সিজিও কমপ্লেক্সে শ্রীকান্তকে জিজ্ঞাসাবাদ করা হয়। কসবায় শ্রীকান্তের অফিসে যায় সিবিআই এবং তার সঙ্গে বচসা হয় শ্রীকান্ত মোহতার এবং তারপর তাকে আটক করে নিয়ে যাওয়া হয় সিজিও কমপ্লেক্সে। এবং এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে গ্রেফতার শ্রীকান্ত মোহতা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুজয় পাল। সুজয়, কি খবর পাচ্ছ? মঞ্জিরা, দেখো, কিছু সময় আগে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় শ্রীকান্ত মোহতাকে এবং সেখানে প্রায় ঘন্টাখানেক জেরা করার পর অবশেষে তাকে গ্রেফতার ঘোষণা করা, অর্থাৎ সিবিআই তাকে রোজভ্যালি কাণ্ডে গ্রেফতার করা হলো। এবং গ্রেফতার করা হলো মূলত তার সঙ্গে রোজভ্যালি সংস্থার যে চুক্তি হয়েছিল সেই চুক্তির খেলাপ করার জন্য, অর্থাৎ চুক্তির বাইরে টাকা নেওয়া এবং সেই চুক্তির টাকা নয়ছয় করা। অর্থাৎ যে ৭৩টি সিনেমার চুক্তি হয়েছিল সেই চুক্তি মতো কাজ, অর্থাৎ চুক্তি মতো তিনি কাজ করেননি, এমনটাই অভিযোগ করেছিলেন গৌতম কুণ্ডু। এবং বারবার সেই টাকার বিষয়ে তাকে জানতে চাওয়া হলো, তিনি এড়িয়ে গিয়েছিলেন। এবং বাগুইঘাটি থানাতেও 2013 সালে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। তার পরবর্তীতে কিন্তু একে গ্রেফতার করা হলো। এবং যেটি খবর যে সকালবেলা থেকে আজকে সিবিআই গোয়েন্দারা প্রায় দুটি টিমে ভাগ হয়ে সেখানে যায়, অর্থাৎ অ্যাক্রোপলিস মলে যে অফিস রয়েছে শ্রীকান্ত মোহতা সেখানে যায় এবং সেখানে গিয়ে তাকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে প্রায় 2 ঘন্টা বিভিন্ন নথি দেখিয়ে এবং শ্রীকান্ত মোহতার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? মঞ্জিরা, দেখো, ৭৩টি সিনেমার প্রমোশনের জন্য বা বিপণনের জন্য এসবিএফ অর্থাৎ শ্রীকান্ত মোহতার যে সংস্থা, সেই সংস্থার সঙ্গে চুক্তি হয়েছিল গৌতম কুণ্ডু সংস্থা রোজভ্যালি ফিল্মসের। সেই চুক্তি হিসাবে তার ৭৩টি সিনেমার বিপণনের দায়িত্ব ছিল এসবিএফ, কিন্তু তা না করে মাত্র 29টি সিনেমার প্রমোশন বা বিপণনের দায়িত্ব পালন করেছিল এসবিএফ। তার বাইরে কোনো সিনেমার দায়িত্ব পালন করেনি বা তার সেই টাকাও ফেরত দেয়নি। অর্থাৎ গৌতম কুণ্ডু সেই টাকা ফেরত চেয়েছিলেন, কারণ চুক্তি মতো তাদের মধ্যে যে কয়েক কোটি টাকার চুক্তি হয়েছিল সেই টাকা যখন সেই চুক্তি মতো কাজ করেনি তখন গৌতম কুণ্ডু টাকা ফেরত চান, কিন্তু সেই টাকাও ফেরত দেননি। অথচ তার পাশাপাশি বাকি সিনেমার প্রমোশনেও কিন্তু শ্রীকান্ত মোহতার সংস্থা কোনো কাজ করেনি। এর পাশাপাশি যেহেতু শ্রীকান্ত মোহতা টলিউডের একজন পরিচিত নাম, অর্থাৎ বিভিন্ন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে তার প্রভাব বা তার নাম, তার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, এমনটাই পরিচিত। সুতরাং সেক্ষেত্রে বিভিন্ন সিনেমায় তাদের সুযোগ পাইয়ে দেওয়া বা তাদের অভিনয় করানোর নাম করেও বিভিন্ন, যাতে গৌতম কুণ্ডু একজন নতুন প্রযোজক, তিনি যাতে কোনো সমস্যায় না পড়েন বা তার কোনো সিনেমা তৈরি করতে যাতে কোনো সমস্যা না হয়, এমনটাই আশ্বাস দিয়েও এর চুক্তির বাইরে একাধিকবার কয়েক কোটি টাকা নেওয়া হয়েছে, এমনটাই গৌতম কুণ্ডু অভিযোগ করেছিলেন। সেই অভিযোগ সিবিআই গোয়েন্দাদের কাছে তার স্টেটমেন্টে ছিল, অর্থাৎ গৌতম কুণ্ডুর স্টেটমেন্টে ছিল। সেই স্টেটমেন্ট দেখিয়ে তাকে জেরা করা হয়, অর্থাৎ যে টেবিলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, যে অ্যাক্রোপলিস মলে তার যে সংস্থা, সেই সংস্থার টেবিলে তার গৌতম কুণ্ডু স্টেটমেন্ট সামনে রেখে দেওয়া হয়েছে। গৌতম কুণ্ডু এই অভিযোগ এনেছে, তার সপক্ষে তার কি কি যুক্তি আছে বা তার কাছে কোনো তথ্য প্রমাণ রয়েছে কিনা, কিন্তু কোনো তথ্য প্রমাণেরই বা কোনো অভিযোগেরই কিন্তু সদুত্তর দিতে পারেননি। সেই কারণে কিন্তু প্রায় 2 ঘন্টা জেরার পর তাকে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হয় এবং এখানে এসেও একই কায়দায় ক্রস ভেরিফাই করা হয়। অর্থাৎ এই ধরনের গোয়েন্দা সংস্থা কিন্তু ক্রস ভেরিফাই করে, অর্থাৎ একসঙ্গে এক অভিযুক্তকে রেখে একসঙ্গে একাধিক গোয়েন্দা বিভিন্ন রকম প্রশ্ন করেন। সেখানেও কিন্তু অসঙ্গতি ছিল বয়ানে এবং সেই একই প্রশ্ন করা হয়, কিন্তু সেক্ষেত্রে গোয়েন্দাদের সন্তুষ্ট করতে পারেননি। তার পাশাপাশি সেই কারণেই কিন্তু কিছু সময় আগে তাকে গ্রেফতার করা হলো এবং যেটা খবর যে উড়িষ্যায় তাকে নিয়ে যেতে হতে হবে, কারণ এই রোজভ্যালির মামলা চলছে, কিন্তু উড়িষ্যাতেই রোজভ্যালি মামলা রুজু হয় এবং সেখানকার তদন্তের ভিত্তিতেই এখানে গোয়েন্দারা কিন্তু জেরা করছিলেন। সুতরাং আজকেই কিন্তু তাকে উড়িষ্যায় নিয়ে যাওয়া হতে পারে, এমনটাই কিন্তু আমরা সিবিআই সূত্রে খবর পাচ্ছি। মঞ্জিরা, সুজয়, শ্রীকান্ত মোহতা তাকে কি এর আগেও তলব করা হয়েছিল নাকি আজকেই ডাকা হলো, আটক করা হলো এবং গ্রেফতার করা হলো? মঞ্জিরা, সিবিআই এর আগে 4 বার নোটিশ দিয়ে তাকে ডেকেছিল, অর্থাৎ সিবিআই গোয়েন্দারা তার অ্যাক্রোপলিস মলে তার যে অফিস রয়েছে সেখানে 4 বার গিয়ে তাকে নোটিশ দিয়ে আসেন। সেই 4 বার নোটিশের মাত্র 2 বার তিনি হাজিরা দিয়েছিলেন এবং সেখানে হাজিরাতেও তিনি সদুত্তর কিছু দেননি বা যথেষ্ট তথ্য প্রমাণ যেগুলি সিবিআই চেয়েছিল তা দেননি। বাকি 2 বার তিনি গড়হাজির ছিলেন। কেন গড়হাজির ছিলেন, কেন তিনি আসতে পারছিলেন না, তার সপক্ষে কোনো যুক্তি বা কোনো কারণ সিবিআইকে জানাননি। কারণ এই ধরনের গোয়েন্দা সংস্থা বা যে কোনো গোয়েন্দা সংস্থা যদি কারোকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায়, তাহলে যাকে ডেকে পাঠানো হয় তাকে যাওয়া কর্তব্য, যদি না যায় তাহলে তার কারণ দর্শাতে হয় যে কেন তিনি আসতে পারেননি। সেক্ষেত্রে গোয়েন্দা সংস্থা পরবর্তী ডেট দেয়। এক্ষেত্রেও কিন্তু সিবিআই যখন কোনো কারণ জানতে না পারে তাকে বারবার সুযোগ দেয়, কিন্তু সেই সুযোগের যখন তিনি গড় হাজির থাকেন, সেই জন্যই কিন্তু আজকে সম্পূর্ণ গ্রাউন্ড ওয়ার্ক করে সব রকম প্রস্তুতি নিয়ে, অর্থাৎ তাকে যে
আটক করে নিয়ে আসা হবে এবং গ্রেফতার করা হতে পারে, অর্থাৎ যদি তার জেরায় সন্তুষ্ট না হয় তাকে গ্রেফতার করা হতে পারে। সেই রকম প্রস্তুতি নিয়ে সিবিআই কিন্তু আজকে দুটি দলে ভাগ হয়ে তার সংস্থায় তার অ্যাক্রোপলিস মলে যে তার সংস্থা রয়েছে সেখানে যায়। সেখানে গিয়ে তারা প্রাথমিকভাবে সিবিআই এর সঙ্গে স্থানীয় থানার একটি বচসা হয়, কারণ সিবিআই অভিযোগ করছে যে সেখানে কসবা থানা পুলিশ তাদেরকে গৌতম কুণ্ডুর কাছে যেতে বাধা দিচ্ছিলেন। যদিও সেই বাধা অতিক্রম করে সিবিআই যায়, প্রায় 2 ঘন্টা জেরা করার পরে তারপর তাকে সেখানে আটক করে নিয়ে আসা হয় এবং কিছু সময় আগে তাকে সিজিও কমপ্লেক্সে এনে গ্রেফতার করা হয়। মঞ্জিরা, শুধু সেক্ষেত্রে কি সিবিআই নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কি আবেদন করতে পারে? সূত্র মারফত কিছু জানতে পারছো? একেবারে মঞ্জিরা, কিছু সময় আগে তোমায় যেটা জানাচ্ছিলাম যে রোজভ্যালি মামলার কিন্তু চলছে উড়িষ্যায় যে সিবিআই অফিস রয়েছে, সেখানে যে অফিস রয়েছে সেখানে মামলা রুজু হয়, তার ভিত্তিতেই কিন্তু এখানে তদন্ত চলছে। সুতরাং এর আগে যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস পাল যে মামলায় গ্রেফতার হয়েছিলেন বা তাদেরকেও যেমন উড়িষ্যার আদালতে পেশ করা হয়েছিল, এক্ষেত্রে শ্রীকান্ত মহতাকেও কিন্তু সেখানে অর্থাৎ আগামীকাল উড়িষ্যা আদালতে তুলে নিজেদের হেফাজতের জন্যই আবেদন করবে সিবিআই। মঞ্জিরা, ধন্যবাদ সুজয়। আপাতত আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। এসবিএফ এর কর্ণধার শ্রীকান্ত মোহতাকে গ্রেফতার করল সিবিআই। রোজভ্যালি মামলায় গ্রেফতার শ্রীকান্ত মোহতা। সল্টলেক সিজিও কমপ্লেক্সে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কসবায় শ্রীকান্তের অফিসে যায় সিবিআই এবং 1 ঘন্টার কিছু বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদের পরই গ্রেফতার করা হয়। গ্রেফতার করে সিবিআই। ইভিএম বাতিলের দাবি ওড়ালো নির্বাচন কমিশন। ব্যালটে নয়, ইভিএমেই হবে ভোট। ব্যালটে ভোটের যুগে ফেরা সম্ভব নয়। সমালোচনা শুনতে রাজি কমিশন। রাজনৈতিক চাপের কাছে মাথা নত নয়, জানান মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা। ইভিএমে হ্যাকের বিস্ফোরক অভিযোগ তোলেন মার্কিন বেতার তরঙ্গ বিশেষজ্ঞ। বিরোধীরাও ইভিএম বাতিলের দাবি তোলেন, তবু ইভিএমেই অনড় কমিশন। It's the entire ECI. It's the ECIs of the past and it will be the ECIs of the future, that we are not going back to the era of ballot papers. And we are not going back to that era where we have ballot papers being lifted, musclemen being employed, besides the delay in the counting and also too much harassment of the polling staff on the ground. আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়ের সঙ্গে। আমাদের ইলেকট্রনিক ভোটিং মেশিন সম্পর্কে আমাদের রিজার্ভেশন আছে। 19শে জানুয়ারি ব্রিগেডের র্যালির পর মমতা ব্যানার্জি যে নেতাদের নিয়ে বসেছিলেন, তারা এর মধ্যেই ঠিক করেছে যে তারা ইলেকশন কমিশনের কাছে ইভিএম এর বিরুদ্ধে তারা স্মারকলিপি দেবেন। শুধু আমাদের প্রতিবাদ থাকছেই, আমরা তো টেকনিক্যাল এক্সপার্ট নই, আমরা বলতে পারবো না। তবে অনেক টেকনিক্যাল এক্সপার্ট বলছেন যে হ্যাক করা সম্ভব না, সেটা মমতা ব্যানার্জি আলোচনা করে ঠিক করবেন। তবে আগে তো দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে দিতে হবে, স্মারকলিপি দিতে হবে, যেটা মমতা ব্যানার্জি আগেই ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের বক্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ হবে, আইনি ব্যবস্থাও নেবে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, নির্বাচন কমিশন নরেন্দ্র মোদীর কথা বললে তারা তা মেনে নেবেন না। এর বিরুদ্ধে প্রতিবাদ হবে, এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচন কমিশন যদি মোদী সাহেবের কথা বলেন, সে কথা তো মানতে আমরা রাজি নই। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক শিবাজী প্রতিম বসু এবং বিশ্বনাথ চক্রবর্তীর সঙ্গে। স্বরাষ্ট্র দপ্তর আমাদের সাবধান করে দিচ্ছেন যে হ্যাকিং হতে পারে আপনার অ্যাকাউন্ট, এবং আমরা দেখছি হ্যাক হয়ে যাচ্ছে বিভিন্ন, এমনকি যে সোশ্যাল মিডিয়ার ফেসবুক, টুইটার, এগুলো হ্যাক হয়ে যাচ্ছে। তো এইগুলি তো আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই যে প্রোগ্রামিং করা যাবে না, এটা তো কোনো কথা নয়। এবং অন্যদিকে আমরা ভাবতে পারি যে কিভাবে এটা বলা হচ্ছে যে এর একটা উল্টো আর্গুমেন্ট আছে যে কেন করা যাবে না, কারণ হচ্ছে প্রকৃতির প্রচুর ক্ষতি হবে, অর্থাৎ কাগজ বনাঞ্চল নষ্ট হবে। কিন্তু আমি বলছি যদি কাগজ তো রিসাইকেল করা যায়, সুতরাং সেখানে যে নতুন পদ্ধতি উদ্ভাবন করে কেন করা যাবে না বা অল্টারনেটিভ কি করা যেতে পারে, এটা না ভেবে তারা যে একটা গো ধরা কথা বলছেন, তার মানে বলতে চাইছেন এটা নিয়ে আলোচনা করা যাবে না। এবং এত হবে তার আপত্তি উঠেছে, এবং অতীতে যারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তারা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাচ্ছেন কিভাবে হবে, তবুও তারা করবে। তো
দুটো তিনটে কারণ ইলেকশন কমিশন তাদের যুক্তিতে রাখছে। এক, আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি যে ভারতের ইলেকশন কমিশনের ব্যবহৃত ইভিএম কে ট্যাম্পারিং করা যায়। দ্বিতীয় যে বিষয়টা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো যে ভারতবর্ষের মতন দেশে আমাদের ব্যালট পেপারের যে অতীতের অভিজ্ঞতা ছিল সেটা হলো ব্যালট পেপারের যে বিপুল পরিমাণে রিগিং এর অভিযোগ সেই সময় আসতো, তার থেকে মুক্তি পাওয়ার জন্যই আমরা ইভিএমটাকে কিন্তু অন্তর্ভুক্ত করেছিলাম। ভারতবর্ষের ভোটার সংখ্যা এবছর প্রায় 90 কোটির কাছাকাছি পৌঁছবে। ফলে 90 কোটি মানুষের জনমত ব্যালট পেপারে রিফ্লেক্ট করার মধ্য দিয়ে 3-4টে সমস্যা। এক হলো কাউন্টিং, দুই হলো ব্যালট কাউন্টিং দীর্ঘমেয়াদী চলার 3-4 দিন ধরে চলবার মধ্য দিয়ে এর নতুন করে রিগিং উত্তেজনা। তৃতীয় হলো যে ব্যালট পেপারে বিপুল সময় লাগে, এবং তৃতীয় হলো গ্রিন হাউস এফেক্ট, মানে যে বিপুল পরিমাণে ব্যালট করতে গিয়ে আমাদের পরিবেশকে ধ্বংস করতে হবে, কাগজের ব্যবহার হবে, পরিবেশ ধ্বংস হবে, সেটাও কিন্তু কাম্য নয়।